এখন বাজে বিকাল 5:07। বেশ অনেকদিন পরই ক্যামেরা অন করলাম। মাঝখানে একটা সপ্তাহ পুরো হেক্টিক গেছে আমার। অফিসের কাজটা অনেক বেশি ছিল অ্যান্ড অফিসে যাওয়ার সময় মাঝখানে একদিনও আসলে ক্যামেরা অন করে কোনো কথাবার্তায় বলা হয় নাই। আজকে শনিবার, ডে অফ, কিছু কাজে বের হয়েছি এখন। তো ফার্স্টে যাচ্ছি হচ্ছে শিশু মেলার ওই দিকটাতে। ওখানে হচ্ছে পিছে আমার ভাই আছে, আমার ভাইকে ড্রপ করব। ও অ্যাকচুয়ালি কল্যাণপুর যাবে, বাট ওই রোডটা এত বেশি ট্রাফিক থাকে, আমি আসলে ওই রোডটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি। এই জন্য ওকে শিশু মেলা ওখানে নামাই দিব, তারপরটুকু ও চলে যাবে। তো পরশুদিন দেখলাম যে প্রচুর কুয়াশা, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। গত পরশুদিন ঠান্ডা ছিল মোটামুটি, কুয়াশা ছিল। আর গতকাল অনেক ঠান্ডা একটা দিন গেছে, কারণ গতকালকে হচ্ছে সকাল থেকে মানে ঘুম থেকে যখন উঠছি তখন থেকে দেখতেছি বৃষ্টি, অ্যান্ড মোটামুটি রাত পর্যন্তই বৃষ্টি চলছে, কখনো বেশি কখনো কম। কিন্তু বৃষ্টি আসলে ওভাবে বলতে গেলে থামে নাই, একদম রাতের দিকে যে, অর্থাৎ রাত 9টা-10টার দিকে যে মনে হয় থামছে, বাট তাছাড়া সারাদিনই বৃষ্টি হয়েছে। আর সাথে প্রচণ্ড বাতাস বলতে মানে অন্য লেভেলের বাতাস। আমি গতকালকে হচ্ছে এরকম সন্ধ্যার পরে হবে, মাগরিবের নামাজ পড়ে যখন হচ্ছে ব্যালকনিতে গিয়েছি তখন দেখলাম যে এত সুন্দর বাতাস হচ্ছে, আর বাতাসে মানে মেঘগুলো সুন্দর দেখা যাচ্ছে, মানে চোখেই টাইম ল্যাপসের মতন দেখা যাচ্ছে যে সেগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। তো মনে হলো কিছু মানে একটা টাইম ল্যাপস করি ওই জায়গাটাতে, এত সুন্দর লাগতেছিল। মানে আমার একটু ট্রাইপডের ঝামেলা হচ্ছিল, কিন্তু ভাবলাম যে ঠিক আছে ট্রাইপড বাদ দিলাম, ট্রাইপড হলে ভালো হতো, কিন্তু আমি হাত দিয়েই ধরে রাখি, সমস্যা নাই। কিন্তু যেটা দেখলাম মানে এত বাতাস, আমার মানে আমি স্টেবল রাখতেই পারতেছিলাম না আমার হাত, এত বাতাস। আর একটু ভয়ও লাগতেছিল যে মানে হুট করে আমার হাত থেকে আবার ক্যামেরাটা পড়ে না যায়, এত বাতাস ছিল। যাই হোক, ওয়েদার ওরকম কালকে দেখে আমরা সবাই বলতেছিলাম যে এই ওয়েদার, এমন বাতাস এমন বৃষ্টি, এটাতে একদম ঠান্ডা পড়ে যাবে। আজকে সকালে ঘুম থেকে উঠে যেয়ে দেখলাম যে আজকে আবার তীব্র রোদ। সকাল থেকে ভালো রকমের রোদ ছিল, রোদ ছিল সারাদিন, কিন্তু রোদ থাকলেও আসলে মানে ওয়েদারটা অনেক সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, বাতাস আছে। আর এই যে বিকালের দিকটা থেকে দেখতেছি যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সো আমি বের হওয়ার জন্য মোটামুটি অনেক আগে থেকেই রেডি হয়েছি একবারই, যে বিকালে যেহেতু বের হতেই হবে আমার। তো আমি একটা হাফ টি শার্ট পরছিলাম, বাট হাফ টি শার্ট পরে বাসার মধ্যে যেরকম ঠান্ডা লাগা শুরু হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে না, বাইরে যদি আমি যাই সেক্ষেত্রে তো মানে বেশ ঠান্ডা লেগে যাবে, আর একটা মানে ইমিডিয়েট এটা রিগ্রেট হবে, যেটা মনেই হচ্ছিল। পরে আমার ওয়াইফও বললো যে এই অবস্থাতে কখনোই শুধুমাত্র হাফ টি শার্ট পরে যেও না, তুমি এটার উপর একটা শার্ট পরো, তাহলে ঠান্ডাটা হয়তো লাগবে না। আমি একবার আসলে মানে যেরকম ঠান্ডা আমার লাগতেছিল হুট করে, বা মানে একটু খাওয়া দাওয়া লেট করে করছি, খাওয়ার পর একটু ঠান্ডা লাগে, এই কারণে কিনা জানি না, কিন্তু আমি একবার ভাবতেছিলাম যে আমার যেটা হালকা একটু লাইট একটা জ্যাকেট আছে, মনে হচ্ছিল যে আমি ওটা বের করবো কিনা। যাই হোক, শার্ট পরে ইটস গুড রাইট নাও, আমি বলবো। গরমও লাগতেছে না, আর ঠান্ডা বাতাসটা ওইভাবে লাগতেছে না, হাতেই ঠান্ডা লাগতো, এমনিতে গাতে সমস্যা নেই, আমি শার্ট সামনে খুলেই রাখছি। এই তো আমি হচ্ছে সামনে একটু সাইড করবো, সাইড করে হচ্ছে আমার ছোটো ভাইকে নামাই দিব। সো আমি ক্যামেরা এরপরে আবার অন করতেছি। ভাইকে নামাই দিলাম। ওর যেহেতু মোটামুটি কতদিন হচ্ছে, প্রায় 2 মাস হচ্ছে ও ঢাকায় মুভ করছে। সো ঢাকার আসলে সব রাস্তাঘাট ওর পরিচিত না, তো ডিরেকশন দিয়ে দিতে হয়, আর গুগল ম্যাপস তো অনেক বড় একটা হেল্প সবসময়ের জন্যই। হাওয়েভার যেটা আমরা ট্রাই করি সবসময়, আমি ট্রাই করি ওর জন্য, সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় যদি ও একা যেতে পারে, মানে লিস্ট হেল্প যেটুকু করা না হলেই না, সেটুকু আমি ওকে করি। মানে আমি চাচ্ছি যে ও একটু সেলফ ডিপেন্ডেন্ট হোক নিজে, কারণ এসব জায়গায় নিজে নিজে না ঘুরলে, না চিনলে তাহলে সবসময় হচ্ছে মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি আসলে যেতে পারবো কিনা, আসলে এটা করতে পারবো কিনা। সো এখন যেহেতু ভার্সিটি আমাদের বাসার যেহেতু মিরপুর, এখান থেকে অনেক দূরেই হয়,
আর এত দূরে ও ভার্সিটি আস্তে আস্তে নিজে যাওয়া আসা করতেছে, বাসে উঠতেছে, কখনো দরকার বাইকে উঠে আসতেছে। সো যেহেতু নিজে নিজে করতেছে, সো ওই কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে। আর এখানেও আমি ওকে একটু ডিরেকশন দেখাই দিলাম কোথায় কীভাবে নিতে হবে না নিতে হবে, অ্যান্ড হোপফুলি কোনো সমস্যা হবে না। সো দিস ইজ হাউ উই গ্রো অ্যাকচুয়ালি। কারণ আমার এখনও মনে আছে যে ও যখন এর আগে আসছে, বাসে থেকে নেমে কোথায় কিভাবে আসবে বা এখান থেকে যাওয়ার সময় বাসে কিভাবে উঠবে, এই জিনিসগুলো নিয়ে ওর মধ্যে একটু ভীত সন্ত্রস্ত ভাব ছিল, একটু হেজিটেন্ট ও ফিল করতো। এই জন্য বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ও আসতোই না। কারণ আমি তো ঢাকা অনেকদিন হচ্ছে মুভ করছি, বাট ও যে নিজ থেকে একটু আসবে, ঘুরবে ফিরবে, এটা ও কখনো করে না। কারণ ওই যে অভ্যাস নাই, অ্যান্ড হচ্ছে অভ্যাস না থাকার কারণে একটু হয়তো বা ল্যাক অফ কনফিডেন্স, সব মিলে আসলে। যাই হোক, এভাবে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড হোক ওর আমার সবার। আর আমি হচ্ছে একটু বাইক ওয়াশ করাবো, সো আমি এখানেও বাইক ওয়াশ করাতে পারি না, এখানে অনেক ভিড়, এখানে ওয়াশ করাবো না আমি। আচ্ছা বলি, বাইক ওয়াশ করাতে কি টাইম লাগবে? বাইক ওয়াশ করাতে টাইম লাগবে? কয়টা আছে বাইক? ওটার পরে এটা, ওটার পরে এটা, তারপর এটা। আনুমানিক কতক্ষণ লাগবে? মানে শুরু করতে 20 মিনিট, 15 মিনিট, 15-20 মিনিট। আচ্ছা, আর হচ্ছে আমার এই আরপিএম একটু বাড়াই নিব, এটা কি করা যাবে এখান থেকে? আরপিএম একটু বাড়াই নিব গাড়ির। কখন আসবে? বুঝতে পারছি, তাহলে তো আবার আমার অন্য জায়গায় যা লাগবে। আচ্ছা, আমি একটু সামনে থেকে ঘুরে আসি তাইলে। আচ্ছা, সো আমার আসলে বাইকের বেশ কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে বাইক ওয়াশ করাবো, অনেকদিন ওয়াশ করানো হয় না। আর গতকালকে ভাবছিলাম ওয়াশ করাবো, কিন্তু গতকালকে যে সারাদিন বৃষ্টি হইলো, সো আমি আর বের হই নাই। আজকে ভাবতেছিলাম যে করানো ঠিক হবে কিনা, বাট সকাল থেকে যেহেতু রোদ আছে, আই ডোন্ট থিঙ্ক সামনে আবার হচ্ছে বৃষ্টি হবে। সো এখন ওয়াশ করায় ফেলতে পারি। আর ওয়াশ করার সাথে সাথে আমার বাইকে কয়েকটা জিনিস করতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু পরে আবার কথা বলতেছি। এই রাস্তার যে বাজে অবস্থা, জায়গায় জায়গায় একটু বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে। যাই হোক, তখন যেটা বলতেছিলাম যে আমি আসলে হচ্ছে বাইকের বেশ কয়েকটা কাজ করাবো। একটা বাইক তো ওয়াশ করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বাইকের আরপিএমটা একটু বাড়িয়ে নিতে হবে। আইডিয়াল আরপিএমটা 1000-এ থাকে, এটা 1500-তে করবো। আর 1500-তেই লাস্ট টাইমও করছিলাম, বাট এটা কেন জানি না এটা থাকে না, এটা বারবার নেমে আসে। আর এছাড়া হচ্ছে নারায়ণগঞ্জে থেকে আসার সময় বলছিলাম যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো অ্যাক্সিডেন্টের কারণে গিয়ার লেভেলটা হচ্ছে অনেক ঢিলা হয়ে গেছিলো। সো ওইটা আসলে ঠিক খুব একটা ভালো মতো করা হয় নাই, ওটা একটু ঠিক করে নিব আজকে। আর এটার সাথে হচ্ছে চেনের টেনশনটা একটু দেখতে হবে, যে চেন লুজ হয়েছে কি না একটু চেক করে নিতে হবে। আপাতত এই কয়টা, এরপরেও হচ্ছে আর কিছু মাথায় আসতেছে না, বাট এই কয়টায় মাথায় নিয়ে বের হয়েছি। এখন দেখি, 2-3 সপ্তাহ আগে এদিকে একটা জায়গা থেকে ওয়াশ করছিলাম, জুম্মার দিনে তো অনেক ফাঁকা ছিল। এখন দেখি কি অবস্থা, ওটা মনে হয় একটু সামনে হাতের বামে। সো এখানে এসে থামলাম। এখানে এটার এই জিক্সার বাইক ওয়াশের পরে আবার এই বাইকটা ওয়াশ করবে, তারপর এটা একটু কিউ আছে, বাট ফাইন, হয়তো বা 20-25 মিনিট আমাকে ওয়েট করতে হবে। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট, যে আমার বাইকে অন্যান্য কিছু কাজ, এই গিয়ার লিভারটা এটা অনেক অনেক লুজ হয়ে আছে, সো এটা ঠিক করতে হবে। আর এই জায়গা থেকে আরপিএমটা ফিক্স করতে হবে, এটা খুলে করতে হবে। এটা আমি খুলতে পারি, বাট আরপিএমের জিনিসটা আমি ঠিকমতো এখনও বোঝা শিখি নাই। সো বুঝতে পারলে আমি পরে নিজে ঠিক করতে পারবো। বাট ফর নাও আমি চাচ্ছিলাম যে এক জায়গা থেকে সব কাজগুলো করে ফেলতে, বাট ওয়েট করি, এখান থেকে যদি হয়ে যায়। বাইকটা একটু ঠান্ডা হোক, আমার ইঞ্জিনটা একটু গরম আছে।
সো 20-25 মিনিট পরে করলে আমার জন্য একদিক থেকে ভালোই। ওকে, আমি ওয়েট করি তাহলে। সো আমার সব ধরনের কাজ শেষে এখন বাসার দিকে যাচ্ছি। ওখানে ওয়াশ করতে থামাইলাম, ওয়াশটা ভালো মতোই করছে। ওয়াশ করানোর পরে ওকে বললাম যে আমার বাইকে আরপিএমটা বাড়াই নিতে, কারণ হচ্ছে এই বাইকের আরপিএম জনিত একটা প্রবলেম আছে। আমার ফিউচারে যদি কখনো এরকম কোনো ভিডিও আমি করি কেপিটি একটা রিভিউ করে, কারণ মোটামুটি আমি হবে প্রায় 2000 কিলোর মতো চালাই ফেলছি। সো এখন মোটামুটি এই বাইক সম্পর্কে একটা রিভিউ দিতে পারবো বলে আমি মনে করি। বাট যেটা বলতেছিলাম যে এখানে এই বাইকটাতে আরপিএম রিলেটেড একটা প্রবলেম আছে, যে এই বাইকের আমি বলবো যে রিকমেন্ডেড আইডিয়াল আরপিএম উইল বি 1500 কিন্তু এটা একটা সমস্যা, যেটা যে 1500 যদি আমি করিও এই 1500 আরপিএমটা স্টে করে না, এটা কোনো না কোনোভাবে হচ্ছে কমে যায়, এবং কমে এটা হচ্ছে 1000-এর মতন চলে যায়। এবং 1000-এর কাছাকাছি যখন চলে যায় তখন যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে বাইকের শুরুতে যখন স্টার্ট দেওয়া হয়, স্টার্টটা ছেড়ে দেয়, আবার হচ্ছে একটা থ্রোটল ল্যাগ থাকে। সো স্টার্টের জিনিসটা হচ্ছে যখন কমে যায় তখন কি আর করা, যে স্টার্ট করে তখন একটু থ্রোটল মুচড়াইতে হয়, তাছাড়া তো এটা স্টার্ট ধরে রাখা অনেক ঝামেলা হয়ে যায়। এটা একটা প্রবলেমই আমি বলবো, স্পেশালি হচ্ছে যদি কোনো সিগন্যাল আমি বাইকটা অফ করে রাখি, তখন হুট করে সিগন্যাল ছেড়ে দেয়, সেই জায়গাটাতে আবার বাইক স্টার্ট করে চলে যায়, এটাতে একটা ঝামেলা দেয়। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে থ্রোটল ল্যাগটা, তো যদি বলি আমি বাইক কেনার আগে থেকেই মোটামুটি অনেকজনের কাছ থেকে রিভিউটা পাইছি যে বাইকের থ্রোটল ল্যাগে একটা প্রবলেম আছে। তো থ্রোটল ল্যাগের প্রবলেম, টু বি ভেরি অনেস্ট, আমি বুঝতাম না, মানে আই ডোন্ট নো এটা আসলে কাউকে বলেও বোঝানো পসিবল কিনা। বাট বেসিকলি হচ্ছে আমরা এই হাতে যখন থ্রোটলটা টানতেছি এটা ইমিডিয়েটলি রেসপন্স করে, এবং সেটাই হওয়া উচিত, দ্যাটস দ্য মানে আইডিয়াল কেস। হাউএভার অনেক সময় যেটা হয় যে থ্রোটলটা টানার সাথে সাথে রেসপন্সটা, মানে থ্রোটল রেসপন্সটার সাথে সাথে পাওয়া যায় না, এটা লেটেন্সি থাকে। সো ওই লেটেন্সিটাই হচ্ছে থ্রোটল ল্যাগ। মানে আমি যদি হচ্ছে এখনই পার হয়ে যেতে নেই, আমি টানার সাথে সাথে তো আমার বাইকটা মানে টান দিবে, এইটা টানটা দেয় কয়েক মিলি সেকেন্ড পরে। থ্রোটল ল্যাগটা এরকম অনেক কি বলবো, অনেক লং হয় না, এরকম না যে 2-3 সেকেন্ড, এটা মানে এটা পসিবলও না, আই থিঙ্ক খুবই কম সময়ের জন্য হয়। বাট বাইকে এই ধরনের কম সময়ের ক্যালকুলেশনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ওটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু সাইড করে কথা বলে নিই, দেন আমি আবার মাইক অন করতেছি। আমি যেহেতু হচ্ছে আমার আরপিএমটা ঠিক করে নিয়েছি, এই জন্য ভিডিওটা তখন আমি অন করলাম, যে জাস্ট এই বাটন চাপার সাথে সাথে আমার বাইক চালু হয়ে গেল, কোনো ধরনের কোনো প্রবলেম হলো না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমার ছোটো ল্যাগটা, এটা দেখি আমি একটু ট্রাই করে দেখি। না, ছোটো ল্যাগটা এখন নাই। সো কেপিটির একটা জাতীয় প্রবলেম যদি আমি বলি, থ্রোটল ল্যাগ, এবং সেই জাতীয় প্রবলেমের জাতীয় সলিউশন হচ্ছে আরপিএমটা 1500-তে করে দেওয়া, তাহলে এটা খুব ভালো মতো কাজ করবে। আমার অ্যাক্সিডেন্টের পরে আমার গিয়ার লিভারের যে প্রবলেমটা হয়েছিল, লুজ হয়ে গেছিলো, সেটা ঠিক করে নিলাম। এখন ইটস ওয়ার্কিং, হ্যাঁ ইটস ওয়ার্কিং গুড। এখন রেঞ্জটা ঠিক আছে, এর আগে রেঞ্জটা বেড়ে গেছিলো, আমার গিয়ার আপ করার সময় অনেক মানে রেঞ্জে পা ঘোরানো লাগতেছিলো, এটা একটা প্রবলেম ছিল। আর ওই দোকানটা থেকে আমার একটা টায়ার প্রেশারটা চেক করা লাগতো, যে টায়ার প্রেশারটা আমি আসলে চেক করে নিতে পারি নাই। তো পরে আবার হচ্ছে আরেকটা টায়ার দোকানই ছিল ডেডিকেটেড, সো সেই টায়ারের দোকানে গেলাম, সেই টায়ারের দোকানে যে ওখান থেকে চেক করে নিলাম। তবে এখানে একটা জিনিস কি, যে আমার আসলে সামনে পিছিয়ে দুই টায়ারই
সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের টায়ার প্রেশার কম ছিল, কারণ এখন হ্যান্ডলিং মানে অনেক ডিফারেন্স আসছে এবং মানে এটাও ফিল করতে পারছি একটু বেটার হয়েছে আর কি। সো টায়ার প্রেশারটা আমি চেক করে নিলাম, এই তো এরকম ছোটোখাটো কাজই ছিল, আহামরি কিছু না। বাবুল্যান্ড এখানে একটা, আচ্ছা বাবুল্যান্ডের কথা মাথায় আসছে কারণ হচ্ছে আমার ভাগনা ভাগ্নি আছে, ওদেরকে নিয়ে হচ্ছে আপু ভাইয়া মাঝে মাঝে বাবুল্যান্ডে যায়। সো অনেক জায়গাতেই আছে, উত্তরাতে আছে, তারপর মিরপুর 10-এর দিকে একটা দেখছিলাম, আবার এখানে একদম শেওড়াপাড়াতে দেখতেছি একটা। সো যাই হোক, আমাদের এদিকে আসলেও এখানেও চাইলে সে নিয়ে যেতে পারবে। সামনের জ্যাম, যাই হোক এসব কাজ ছেড়ে আমার ফ্রেন্ড আরিফিন ও আসছিল, ওকে প্রথমে আমি জাস্ট ওয়াশ করতে নিয়ে যে ওকে ফোন দিছি যে কই, ও বলতেছে যে পাবজি খেলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোর ডিস্টার্ব না করি, তুই খেল। 10 মিনিট পরে ওই আবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে কোথা থেকে ওয়াশ করাচ্ছিস, আমি আসতেছি, আমার বাইক ওয়াশ করাতে হবে। সো ও আসলো, ও এসে ওর বাইক ওয়াশ করালো, ওরও টায়ার প্রেশার চেক করে। তারপর আমরা দুজন মিলে চা খুঁজতেছিলাম, যে দুজনের একটু চা খাওয়ার খুব দরকার ছিল। চায়ের খোঁজে একটু সামনে গেলাম, একটা জায়গায় দেখলাম যে অনেক রকমের চা পাওয়া যায়। সো সেখান থেকে ও অর্ডার দিল মাল্টা চা, আমি তারপর অর্ডার দিলাম ওখান থেকে তেঁতুল চা। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, তেঁতুল চাটা খুবই বাজে ছিল, খুবই বাজে। লাস্ট টাইম আমি বাইরে যেই তেঁতুল চা খাইছি, দ্যাট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড মাথায় আসলে আই ডোন্ট নো ওটা আমার এক্সপেক্ট করা উচিত হয়েছে কিনা জানি না, বাট মাথায় আমার ওরকমই একটা টেস্ট ছিল। বাট মানে আমি জাস্ট 2 চুমুক দিয়ে আমি আর খাই নাই। পরে হচ্ছে আমি আবার মাল্টা চা অর্ডার করলাম, তো মাল্টা চা ওয়াজ ভেরি গুড। মাল্টা চা খাওয়ার পরে আমার মনে হলো যে আরেক কাপ খাওয়া দরকার, দেন আমরা দুজনে আরেক কাপ অর্ডার দিলাম। সো এরকম মাল্টা চা খাইতে খাইতে অনেক আড্ডা হলো, বেশ অনেকক্ষণই আড্ডা দিলাম। ওর বাসার দিকে হচ্ছে 60 ফিট থেকে ভিতর দিয়ে চলে যাওয়া যায়। সো আমি আরেকটা রোড দিয়ে আসতে পারতাম, তো ভাবলাম যে একটু ঘুরিয়ে আসি, অনেক দিন এদিকে একটু বাইকে চালানো হয় না, রেকর্ড করা হয় না। কী ব্যাপার, সব রাস্তায় এরকম অমানুষের মতন জ্যাম কেন? লং দাগায় যাবো শুডাই? আচ্ছা, যেটা আমি বুঝতে পারছি যে যে দিক দিয়ে যাই না কেন, আমি আসলে একটু জ্যামের মধ্যে দিয়ে যাইতে হবে। আর দিস ইজ নট এ লাইক গুড রোড টু শুট। সো আজকের মতো এখানে ডান করি, বাবা।